ওকে, সো গ্র্যাভিটি আর গ্র্যাভিটেশন কি এটা সম্পর্কে সবারই আমাদের আইডিয়া আছে যে গ্র্যাভিটেশন হচ্ছে অ্যাকচুয়ালি ইউনিভার্সের যে কোনো দুইটা পার্টিকেলের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি গ্র্যাভিটেশন। আর এটা সম্পর্কে আমরা ক্লাস 8-এও হালকা আইডিয়া নিয়ে আসছি। তো এইখানেও অ্যাকচুয়ালি খুব বেশি যে আমরা নিউ জিনিস শিখবো তা না, ওই আইডিয়াগুলোই, বাট আমরা একটু অ্যাডভান্সড লেভেলে শিখবো আর কি। সো গ্র্যাভিটেশন আর গ্র্যাভিটি, এখানে গ্র্যাভিটেশন হচ্ছে ইউনিভার্সের যে কোনো দুইটা পার্টিকেলের মধ্যে, ধরো এখানে একটা পার্টিকেল, এখানে একটা পার্টিকেল, যে কোনো দুইটা পার্টিকেলের মধ্যে যে অ্যাট্রাকটিভ ফোর্স সেইটা হচ্ছে গ্র্যাভিটেশন, বা বাংলায় হচ্ছে মহাকর্ষ। আর এই দুইটা অবজেক্টের মধ্যে একটা যদি আর্থ হয়, একটা যদি পৃথিবী নিজে হয়, তখন এই আর্থের সাথে আরেকটা অবজেক্টের যে অ্যাট্রাকটিভ ফোর্স সেটাকে আমরা বলি গ্র্যাভিটি বা অভিকর্ষ। অ্যাকচুয়ালি গ্র্যাভিটি গ্র্যাভিটেশনই, জাস্ট আমরা গ্র্যাভিটেশন হচ্ছে যে কোনো দুইটা অবজেক্টের জন্য বলি, আর গ্র্যাভিটি হচ্ছে যখন এই যে কোনো দুইটা অবজেক্টের মধ্যে একজন হচ্ছে আর্থ নিজে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে গ্র্যাভিটি। ওকে, আচ্ছা, এখন এই গ্র্যাভিটেশন হচ্ছে নেচারের যে ফান্ডামেন্টাল চারটা ফোর্স আছে, সেই চারটা ফোর্সের মধ্যে একজন, অ্যান্ড সবচেয়ে উইকেস্ট ফোর্স। গ্র্যাভিটেশন হচ্ছে সবচেয়ে উইকেস্ট ফোর্স। ওকে, উইকেস্ট ফোর্স ইন নেচার। বাট এই গ্র্যাভিটেশনের উপর বেস করেই ইউনিভার্সের সবচেয়ে ইম্পর্টেন্ট ঘটনাগুলো এই ফোর্সের উপর বেস করেই হচ্ছে। ওকে, তো এখন এই গ্র্যাভিটেশন আর গ্র্যাভিটির যে ফর্মুলা বা নেচার, এটা ফার্স্ট অবজার্ভ করছে কে? আইজ্যাক নিউটন। অ্যান্ড আইজ্যাক নিউটন ইউনিভার্সাল গ্র্যাভিটেশন ল দিয়ে গেছে। সো এই ইউনিভার্সাল গ্র্যাভিটেশন লটা কি? এটা হচ্ছে নিউটনস ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন। সো নিউটনের ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশনটা কি? যে তোমার যদি ইউনিভার্সের যে কোনো দুইটা পার্টিকেল থাকে, যে কোনো দুইটা স্মল পার্টিকেল থাকে, এগুলাকে আমরা, মানে এগুলা কিন্তু অবজেক্ট বলতেছি না, যে কোনো দুইটা অবজেক্ট এভাবে বলতেছি না, আমরা বলছি এগুলো হচ্ছে পার্টিকেল অর পয়েন্ট অবজেক্ট, বা বাংলায় হচ্ছে বিন্দু ভর। বিন্দু ভর, ঠিক আছে? মানে যাদের অন্য কোনো ডাইমেনশন নেই, যারা হচ্ছে সিম্পলি একটা পয়েন্ট, বাট তাদের একটা ম্যাস আছে। সো যদি যে কোনো দুইটা ম্যাস থাকে, M1 আর M2, আর এই M1 আর M2-র মধ্যে যে ডিস্টেন্সটা, সেটাকে যদি আমি এভাবে লিখতে পারি যে R12 অর ধরো R21, মানে R12 মানে 1 থেকে 2 এর ডিস্টেন্স, অথবা R21 মানে 2 থেকে 1 এর ডিস্টেন্স, দুইটা তো সেম, তাই না? ধরো এই ডিস্টেন্সটা হচ্ছে R12 অর R21 অর সিম্পলি R। সো এই ডিস্টেন্সটা যদি R হয়, তখন এই দুইটা অবজেক্ট একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করে, ঠিক আছে? এই সেকেন্ড অবজেক্টটা ফার্স্ট অবজেক্টকে অ্যাট্রাক্ট করে, আবার ফার্স্ট অবজেক্টটা সেকেন্ড অবজেক্টকে অ্যাট্রাক্ট করে। এই অ্যাট্রাকটিভ ফোর্সের যে ভ্যালু, আমরা এই অ্যাট্রাকটিভ ফোর্সটাকে বলতে পারি F21, যে সেকেন্ড অবজেক্টটা ফার্স্ট অবজেক্টটাকে যেই অ্যাট্রাকটিভ ফোর্সে টানতেছে, আর ফার্স্ট অবজেক্টটা সেকেন্ড অবজেক্টটাকে যেই অ্যাট্রাকটিভ ফোর্সে টানতেছে, সেটাকে আমি বলতে পারি F12। সো নিউটন বলছে এই যে তাদের মধ্যে যে ফোর্সটা, অ্যাকচুয়ালি এই দুইটা ফোর্সের ভ্যালু সেম, ঠিক আছে? এই যে দুইটা অবজেক্ট যে দুইজনকে অ্যাট্রাক্ট করবে, এই দুইটা ফোর্সের ম্যাগনিটিউডটা সেম, মানে এটার ম্যাগনিটিউড আর এটার ম্যাগনিটিউড হচ্ছে সেম। আমরা দুইটার ম্যাগনিটিউডকে একবারে F বলতে পারি। সো এই দুইটা অবজেক্টের মধ্যে, এই দুইটা পয়েন্ট অবজেক্টের মধ্যে যে ফোর্সটা কাজ করবে, সেই ফোর্সটা হচ্ছে এই দুইটা পয়েন্ট ম্যাসের প্রোডাক্টের প্রপোর্শনাল, অ্যান্ড এই ফোর্সটা হচ্ছে এই দুইটা পয়েন্ট ম্যাসের মধ্যে যে ডিস্টেন্স, এই যে ডিস্টেন্সটা তাদের মধ্যে, যেটাকে আমি R বলতেছি, সেই ডিস্টেন্সের স্কোয়ারের ইনভার্সলি প্রপোর্শনাল। ওকে, সো এটা হচ্ছে নিউটনস ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন, যে ইউনিভার্সের যে কোনো দুইটা পার্টিকেল বা দুইটা পয়েন্ট অবজেক্ট বা বিন্দুভর যদি থাকে, তখন তাদের মধ্যে যে অ্যাট্রাকটিভ ফোর্স, সেই ফোর্সটা হচ্ছে দুইটা পয়েন্ট ম্যাসের যে ভর বা ম্যাস আছে, সেই প্রোডাক্টটার প্রপোর্শনাল, অ্যান্ড দুইটার মধ্যে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটার স্কোয়ারের ইনভার্সলি প্রপোর্শনাল। ওকে, সেই দুইটার মধ্যে ডিস্টেন্সের স্কোয়ারের ইনভার্সলি প্রপোর্শনাল। সো আমরা এখান থেকে তাহলে একবারে কি বলতে পারি, এটা যদি M1 M2-র প্রপোর্শনাল হয়,
when r is constant, আর এটা যদি r স্কোয়ারের ইনভার্সলি প্রপোর্শনাল হয় when m1 and m2 both are constant, তখন আমরা এইভাবে লিখতে পারি। বাট যদি দুইটাকে মার্জ করি, মানে এই m1 m2 r স্কোয়ার সবাই যদি ভ্যারিয়েবল হয়, সবাই যদি চেঞ্জিং হয়, তখন আমরা অ্যাকচুয়ালি বলতে পারি f will be proportional of m1 m2 divided by r স্কোয়ার। ওকে, সো এটাই হচ্ছে নিউটনস ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন। এখন অবভিয়াসলি একটা প্রপোর্শনালিটি রিলেশনে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আসবে। সো সেই কনস্ট্যান্টটা কি, সেই কনস্ট্যান্টটাও তোমরা জানো যে এখানে হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাপিটাল জি, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনের যে কনস্ট্যান্ট ক্যাপিটাল জি, সেটা বসবে জি ইন্টু m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। সো এটাই হচ্ছে নিউটনস ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন। ওকে, আচ্ছা, তো এখন এই ফর্মুলাটা আমরা ছোট ক্লাসেও শিখে আসছি। আচ্ছা, একটু ওয়েট। সো এই ফর্মুলাটা আমরা ছোট ক্লাসেও শিখে আসছি যে এফ ইজ ইকুয়াল টু হচ্ছে জি m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। সো এখানে এই যে জি এর যে ভ্যালুটা, এই জিটা হচ্ছে কি আমাদের গ্র্যাভিটেশন কনস্ট্যান্ট, ইউনিভার্সাল গ্র্যাভিটেশন কনস্ট্যান্ট। এই জি কনস্ট্যান্টটার ভ্যালু হচ্ছে 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। কীভাবে আসছে দেখো, এখান থেকে আমরা বলতে পারি যে জি ইজ ইকুয়াল টু এফ আর স্কোয়ার ডিভাইডেড বাই m1 m2। ওকে, সো জি এর ভ্যালু ডিটারমাইন করার জন্য আমরা যদি দুইটা 1 কেজি ম্যাস নেই, এরকম m1 আর m2 যদি 1 কেজি সেট করি, আর তাদের মধ্যে যদি 1 মিটার ডিস্টেন্স এনশিওর করি, সো তখন তাদের মধ্যে যে অ্যাট্রাকটিভ ফোর্সটা দেখা যাবে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি জি এর ভ্যালু। বাট এটা কি মেজার করা পসিবল? তুমি দুইটা 1 কেজি অবজেক্টকে এভাবে দূরে দূরে রাখলা, অ্যান্ড তাদের মধ্যে 1 মিটার ডিস্টেন্স দিলে এটা কি আদৌ সরবে? এদের মাঝখানে তো এয়ার আছে, তাই না? সো তারা যদি একজন আরেকজনের দিকে আসতেও চায়, ওই এয়ারের ফ্রিকশনটাও এত বেশি এই গ্র্যাভিটির থেকে যে ওরা যেইখানে থাকার সেইখানেই থাকবে, ওরা একটু মুভ করবে না। সো অ্যাকচুয়ালি জি এর ভ্যালুটা মেজারমেন্ট করার আলাদা একটা এক্সপেরিমেন্ট আছে, আমি সেটা যদি টাইম পাই অন্য একটা ভিডিওতে এটা আবার দেখাবো। সো বাট আমরা একটু জেনে রাখতে পারি এই জি এর ভ্যালুটা বের করছে হচ্ছে ক্যাভেন্ডিস নামক এক সায়েন্টিস্ট। ওকে, ক্যাভেন্ডিসের একটা খুব পপুলার এক্সপেরিমেন্ট আছে, সে ফার্স্ট এই জি এর ভ্যালু মেজার করছে। অ্যান্ড ক্যাভেন্ডিস হচ্ছে এই জি এর ভ্যালু ইউজ করে সে আর্থের ম্যাস মেজার করছে। জাস্ট চিন্তা করো, সে আর্থের ভিতরে থাকা অবস্থায়, মানে আর্থের সারফেসে থাকা অবস্থায় আর্থের ম্যাস মেজার করছে কোনো দাঁড়িপাল্লা ছাড়া। সো এটা হচ্ছে ক্যাভেন্ডিসের এক্সপেরিমেন্ট, আমি এটা দেখাবো পরে। সো ক্যাভেন্ডিস তার এক্সপেরিমেন্টের মাধ্যমে ফার্স্টে জি এর ভ্যালু বের করছে একদম প্রিসাইজলি 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। অ্যান্ড এই ইউনিটটা কীভাবে আসছে একটু যদি বলি, যে এখানে এফ এর ইউনিট হচ্ছে নিউটন, আর স্কোয়ারের আর এর ইউনিট হচ্ছে মিটার, সো নিউটন মিটার স্কোয়ার। আর যেহেতু দুইটা অবজেক্ট, দুইটা পয়েন্ট ম্যাস নিয়ে আমরা ডিল করতেছি, অবজেক্ট হচ্ছে দুইটা, সো এখানে দুইটা ম্যাসের প্রোডাক্ট কী হবে? কেজি স্কোয়ার। সো নিউটন মিটার স্কোয়ার ডিভাইডেড বাই কেজি স্কোয়ার উইচ ইজ নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। অ্যান্ড এই চ্যাপ্টারটা পড়ার সময় আমাদের অ্যাকচুয়ালি বেশ কিছু কনস্ট্যান্টের ভ্যালু একটু মনে রাখতে হবে। যেমন খুব ইম্পর্ট্যান্ট একটা কনস্ট্যান্ট হচ্ছে ম্যাস অফ আর্থ, যেটা এই ক্যাভেন্ডিস ফার্স্ট ইন হিস্ট্রি মেজার করছিল যে আর্থের ম্যাস কত। সেটা হচ্ছে 6 ইন্টু 10⁻24 কেজি। ওকে, 6 ইন্টু 10⁻24 কেজি। অ্যান্ড আমাদের আরও জানতে হবে যে আর্থের রেডিয়াস কত, হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ আর্থ। তো রেডিয়াস অফ আর্থ হচ্ছে 6.4, মানে 6400 কিলোমিটার, আর এটা হচ্ছে 6.4 ইন্টু 10⁶ মিটার। ওকে, আচ্ছা, সো এই হচ্ছে আমাদের নিউটনের যে ইউনিভার্সাল গ্র্যাভিটেশন ল, সেটার ব্যাপারে রেলিভেন্ট যা যা ছিল সেগুলো এখানে লিখলাম। আমরা এই কনস্ট্যান্টগুলোর ভ্যালু একটু মনে রাখবো, বিশেষ করে এই দুইটা, এটা ক্যালকুলেটরে আছে। আচ্ছা, সো এখান থেকে আমরা দেখলাম যে কিভাবে দুইটা অবজেক্টের মধ্যে গ্র্যাভিটেশন ফোর্সটা বের করা যায়। অ্যান্ড তুমি বুঝতেই পারতেছো যে দুইটা 1 কেজি অবজেক্টের মধ্যে 1 মিটার ডিস্টেন্স রাখা সত্ত্বেও ফোর্সটা খুবই কম, 6 মানে 10⁻⁻11
বুঝতেই পারতেছো কি পরিমাণ ছোট। সো এটা হচ্ছে নেচারের সবচেয়ে উইকেস্ট ফোর্স। ওকে, এখন এই যে তোমার গ্র্যাভিটেশন লটা হচ্ছে মানে এই জিনিসটা অ্যাকচুয়ালি এটার যদি একটু আমরা হিস্ট্রিটা বলি যে এটা কীভাবে আসছে অ্যাকচুয়ালি। সো অ্যাকচুয়ালি যেটা হয়েছিল যে নিউটনের মাথায় একটা কোশ্চেন আসছিল, সেটা হচ্ছে যে একটা অবজেক্ট যখন আর্থ সারফেস থেকে আমরা ছেড়ে দিই তখন সেটা হচ্ছে সারফেসে পড়ে, বাট একটা মুন কেন সারফেসে পড়ে না? মানে এই আর্থের চারপাশে যে মুন রোটেট করতেছে সে কেন আর্থের সারফেসে পড়ে না? সো এটা সম্পর্কে আগে সায়েন্টিস্টদের যে ধারণা ছিল, অ্যারিস্টটলের যে এটার ব্যাপারে ছিল, ভিউ ছিল, মানে একসময় অ্যারিস্টটল ছিল হচ্ছে সায়েন্সের একদম হাইয়েস্ট অথরিটি পুরো ওয়ার্ল্ডে। সো অ্যারিস্টটল যা বলতো তাই, অ্যারিস্টটল যা বলবে সেটাই হচ্ছে সায়েন্স, অ্যারিস্টটল যা বলবে না সেটা সায়েন্স না, ঠিক আছে? এরকম একটা পিরিয়ড ছিল এক সময়। সো তখন অ্যারিস্টটল বলতো যে অ্যারিস্টটল মানে এখন যদি অ্যারিস্টটলের লগুলো বলি তুমি খুব হাসবা, যেগুলো কি পরিমাণ ফানি ছিল। যেমন অ্যারিস্টটল বলতো যে একটা অবজেক্টকে আমি উপর থেকে ছেড়ে দিব, এটা নিচে পড়বে না কেন? এইটাই হচ্ছে রুল। ওকে, এটা নিচেই পড়বে, এটা উপরে উঠবে নাকি? মানে এটা না পড়াটা তো মানে এটা পড়বে, জন্ম থেকে এইটাই দেখতেছি। সো এটাই হচ্ছে ল। ওকে, তারপর অ্যারিস্টটল আরও বলছিল যে একটা অবজেক্টকে আমি যখন একটু ফোর্স দিয়ে ছেড়ে দিই ও কেন কিছু দূর গিয়ে থেমে যায়। অ্যারিস্টটল বলছিল এই অবজেক্টটা ওয়ান টাইপ অফ সে টায়ার্ড হয়ে যায় আর কি, সে কিছু দূর গিয়ে টায়ার্ড হয়ে যায়। বাট তুমি এখন এটা জানো যে আসলে ও হচ্ছে থেমে যায় ফ্রিকশনের জন্য, ওর ইনার্শিয়ার জন্য ও হচ্ছে অলওয়েজই চলার কথা, বাট ও ফ্রিকশনের জন্য থেমে যায়। ওকে, সো অ্যারিস্টটল এরকম আজগুবি থিওরি দিত। অ্যান্ড অ্যারিস্টটল আরও বলছিল যে এই যে চাঁদ তারপর অন্যান্য যেগুলা এগুলা হচ্ছে হেভেনলি অবজেক্ট। ওকে, ওরা হচ্ছে হেভেনলি অবজেক্ট। সো ওদের ল পুরো আলাদা, ওরা হচ্ছে ওদের লই হচ্ছে ওদের নেচারই হচ্ছে এরকম যে ওরা রোটেট করে। ওকে, সো এইগুলো ছিল অ্যারিস্টটলের অ্যাবসার্ড থিওরি। বাট নিউটন এসে বলছে অ্যাকচুয়ালি নিউটনও না, এই যে ইনার্শিয়ার যে আইডিয়াটা এটা আমরা সবাই মনে করি এটা নিউটন দিয়ে গেছে, বাট অ্যাকচুয়ালি এটা গ্যালিলিও দিয়ে গেছে। ওকে, গ্যালিলিও বলছে যে একটা অবজেক্ট এরকম যে চলতে থাকে সেটা অ্যাকচুয়ালি তার সে হচ্ছে এখানে তার ইনার্শিয়ার জন্য সে অ্যাকচুয়ালি সবসময় চলতে থাকবে, বাট সারাউন্ডিংয়ের রেজিস্টিভিটির জন্য বা বাধার জন্য সে আস্তে আস্তে থেমে যায়। ওকে, আর এই যে অবজেক্টগুলা এরকম রোটেট করতেছে এইগুলা সম্পর্কে কিছু ডেটা রেডি করে দিয়ে গেছিল হচ্ছে সায়েন্টিস্ট কেপলার। ওকে, সো বেসিক্যালি এই গ্যালিলিও আর কেপলার এই দুজন ছিল নিউটনের লাইফে হিউজ ইনফ্লুয়েন্স। ওকে, নিউটনের একটা কোট আছে যে ইফ আই হ্যাভ সিন ফার্দার দ্যান আদার্স ইটস অনলি বাই স্ট্যান্ডিং দ্য শোল্ডার্স অন টু জায়ান্টস। মানে আমি যদি অন্যদের থেকে বেশি দেখে থাকি এটা হচ্ছে একটা দুইটা দৈত্যের কাঁধে পাড়া দিয়ে আমি দেখছি। তারা কারা? সেই দুইজন হচ্ছে গ্যালিলিও আর কেপলার। মানে নিউটনের জন্য স্টেজটা সেট করে দিয়ে গেছিল হচ্ছে গ্যালিলিও অ্যান্ড কেপলার। সো কেপলার হচ্ছে এই প্ল্যানেটারি মোশনগুলোকে সে অনেক দিন ধরে অবজার্ভ করছে, সে এইগুলোর সম্পর্কে ডাটা দিছে, বাট বলতে পারে নাই কেন এরা রোটেট করে। আর গ্যালিলিও হচ্ছে মোশনের বেসিক কিছু ল দিয়ে গেছে যে একটা অবজেক্টের ইনার্শিয়া থাকবে, একটা অবজেক্টকে আমি যদি ধাক্কা দিই সেটা চলা স্টার্ট করবে, ইটসেট্রা সব ছিল হচ্ছে গ্যালিলিওর আইডিয়া। বাট সে মেজারমেন্ট করতে পারতো না বা এগুলোর ফর্মুলা কীরকম হবে এইগুলো সে ডিফাইন করে দিয়ে যায়নি। সো নিউটনের মাথায় আইডিয়া আসছে যে একটা অবজেক্ট যদি ছেড়ে দিলে সে নিচে পড়ে তাহলে মুনেরও তো পড়ার কথা। ওকে, বাট অ্যারিস্টটল কিন্তু বলতো যে মুনের নেচারই এটা, বা হেভেনলি যে কোনো অবজেক্টের নেচারই এটা, ওরা রোটেটই করে, ওরা নিচে পড়ে না। বাট নিউটন দেখলো যে আসলে মুনেরও পড়ার কথা। ওকে, সো সে দেখলো যে সে যদি মুনের এই যে মোশনটা এটা যদি এক্সপ্লেন করতে চায় তার সময় যেসব ম্যাথ আছে, ম্যাথমেটিক্যাল টুল আছে, এটা দিয়ে সে এটা পারবে না, মানে নর্মাল ম্যাথ দিয়ে এটা এক্সপ্লেন করা পসিবল না। সো তখন তার আইডিয়া আসছে যে সে নিজেই নতুন ম্যাথ ইনভেন্ট করে নিবে। অ্যান্ড এই গ্র্যাভিটি স্টাডি করতে গিয়েই সে ক্যালকুলাস ইনভেন্ট করছে। মানে তুমি জাস্ট চিন্তা করো, একজন একটা জিনিস নিয়ে স্টাডি করতে গেল, তার কাছে মনে হয়েছে যে এখনকার ম্যাথ সাফিসিয়েন্ট না, সে ওইটা নিয়ে স্টাডি করার জন্য নিজেই ম্যাথ বানাইছে, অ্যান্ড সেটাই হচ্ছে ক্যালকুলাস। এই ক্যালকুলাস দিয়ে সে দেখাইছে যে আসলে এই অবজেক্টও পড়ে অ্যান্ড মুনও পড়ে, বাট মুনের পড়ার স্টাইলটা একটু ডিফারেন্ট, অ্যান্ড সেটাকে আমরা রোটেট মনে করি। ঠিক আছে, এটা খুবই কমন। এটা এখন যেহেতু তোমরা ওই নিউটনিয়ান মেকানিক্সে আমরা সেন্ট্রিপিটাল ফোর্স জিনিসটা দেখে আসছি,
এই জিনিসটা বুঝতে খুব বেশি কষ্ট হবে না, ঠিক আছে? আসলে মুনও ফল করতেছে, বাট সে আবার রোটেশনাল মোশনেও আছে, ওইটাই তার জন্য ফল। সো আমরা একটু দেখতে পারি যে আসলে কেন মুন ফল করে না, ঠিক আছে? সো এই হচ্ছে আর্থ, এই হচ্ছে আর্থ, আর এই হচ্ছে মুন। সো নিউটন হচ্ছে গ্যালিলিও যা বলছে সেটাকে সে ট্রু মনে করছে, সেটা সে মেনে নিছে। অ্যান্ড এইটার থেকেই সে কিন্তু নিউটনস ফার্স্ট ল দিছে যে একটা অবজেক্ট যদি তার উপর কোনো ফোর্স অ্যাপ্লাইড না হয় সেটা যেই লাইনে যাচ্ছিল স্ট্রেট লাইনেই যাবে। সো মুনেরও যেহেতু একটা ভেলোসিটি আছে, সেই মুনটাও অবভিয়াসলি সোজা যাওয়ার কথা। বাট তখন নিউটন বুঝছে যে এখানে অ্যাকচুয়ালি সুপার ন্যাচারাল কিছু নাই, বা হেভেনলি কোনো রিজন কাজ করতেছে না যে এখানে এই মুনটা কেন রোটেট করতেছে। এখানে আসলে যেটা হচ্ছে এই আর্থ এই মুনকে টানতেছে। জাস্ট একটা স্টোনকে বা একটা ম্যাঙ্গোকে যদি আমি ইয়া থেকে ছেড়ে দিই, আর্থের সারফেস থেকে উপরে নিয়ে ছেড়ে দিই, ওইটা যেভাবে পড়ে এই আর্থ মুনকেও একইভাবে টানতেছে। বাট মুন অনেক দূরে, এর জন্য তার উপর অ্যাট্রাকটিভ ফোর্সটা কম। বাট ওইটা এখানে মেইন ফ্যাক্টর না, এটা জাস্ট বললাম। বাট এই যে ফোর্সটা, সো এইখানে হচ্ছে সে তো আগে ফোর্স ইনভেন্ট করছে, তাই না? সো সে জানে যে অ্যাকচুয়ালি একটা ফোর্স হচ্ছে একটা অবজেক্টের মোশনকে চেঞ্জ করায়। সো এই যে ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে এটার জন্য, দেখো এই ফোর্সটার এইদিকে কিন্তু কোনো কম্পোনেন্ট নেই, মানে এদিকে ওর কম্পোনেন্ট কত? এটা যদি ধরো এফ হয়, এদিকে ওর কম্পোনেন্ট হচ্ছে এফ কজ 90, মানে 0। তার মানে এই দিকের ভেলোসিটিটায় এই ফোর্সটা কোনো ধরনের ইম্প্যাক্ট ফেলতে পারবে না। ওকে, সো এখানে তোমার এই যে মুন, যেটা মুন হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্রেট লাইনেই যেত, বাট এই যে আর্থটাকে টানতেছে এটার জন্য কি ওর ডিরেকশন চেঞ্জ হবে। কারণ ফোর্স হচ্ছে কি, ফোর্স হচ্ছে এমন একটা জিনিস যেটা একটা অবজেক্টের ভেলোসিটি শুধু ভ্যালুই চেঞ্জ করে না, ডিরেকশনও চেঞ্জ করে। সো আমি যদি এই দিকে ফোর্স দিই, একটা অবজেক্টের ভেলোসিটি ছিল এইদিকে, ওই দিকেই যদি ফোর্স দিই ভেলোসিটিটা আরও বাড়বে, রাইট? আর আমি যদি একটা অবজেক্ট যেদিকে যাচ্ছে তার ভেলোসিটি যেদিকে, তার উল্টা দিকে ফোর্স দিই, ভেলোসিটিটা কমবে, রাইট? এগুলো আমরা বুঝি। বাট একটা অবজেক্ট যেদিকে যাচ্ছে আমি যদি তার পারপেন্ডিকুলার ডিরেকশনে ফোর্স দিই, তখন কি হবে? তখন যেটা হবে যে এই ফোর্সটা ওর এই দিকের, এই ভেলোসিটির এই দিকের কম্পোনেন্টের কোনো চেঞ্জ করতে পারবে না। এই ফোর্সটার জন্য ওর আস্তে আস্তে এই দিকে একটা কম্পোনেন্ট ক্রিয়েট হবে, রাইট? আর এর জন্য এই ভেলোসিটিটা ঘুরে যাবে। সো যেটা হবে, এই মুন সোজা যাইতে চাইতো, মানে সে সোজাই যাইতো, বাট এই ফোর্সটার জন্য সে কি একটু বেঁকে গেছে। আবার যখন এইখানে আসবে, মুন যখন এইখানে আসবে, তখন আবার আর্থ তাকে এই দিকে টানবে। ওকে, মুনের যাওয়ার কথা ছিল কোন দিকে? সোজা। তার ভেলোসিটি অলওয়েজ, মানে নিউটনের যে ফার্স্ট ল বলো বা গ্যালিলিওর আইডিয়া বলো, সব কিছু দিয়েই মুন হচ্ছে সোজা চলে যাওয়ার কথা, একদম স্ট্রেট লাইনে চলে যাওয়ার কথা। বাট আর্থ তাকে আবার টানতেছে, তো তখন সে আবার এদিকে ঘুরে যাবে। সেই যে দেখো, মুনের যাওয়ার কথা এইখানে, বাট সে আসছে কোথায়? এইখানে, এই যে নিচের দিকে পড়তেছে, দেখছো? আবার মুনের আসার কথা ছিল এইখানে, বাট মুন আসছে এইখানে, নিচের দিকে পড়তেছে। আসলে মুনও ফল করতেছে, অ্যান্ড সে কন্টিনিউয়াসলি তার ডিরেকশন চেঞ্জ করতেছে। ওকে, অ্যান্ড এই মুনটা আস্তে আস্তে এক সময়, মানে সবসময় যদি এভাবে রোটেট করতে থাকে, তোমরা আগের চ্যাপ্টারে দেখে আসছো যে এটা অ্যাকচুয়ালি একটা সেন্ট্রিপিটাল ফোর্স, তাই না? আর সেন্ট্রিপিটাল ফোর্স যখনই থাকে তখন একটা অবজেক্ট রোটেশনাল মোশন গেইন করে, মানে সে কন্টিনিউয়াসলি এবার এই যে মুনটা একটা সার্কুলার পাথে রোটেট করবে। অ্যাকচুয়ালি সার্কুলার পাথ না, মানে এইটুক আইডিয়া খুব কমন, এটা আমরাও বুঝি। বাট নিউটন কেন ক্যালকুলাস ইনভেন্ট করা লাগলো? নিউটন দেখছে, মানে দেখো এখানে তো আমরা কোনো ক্যালকুলাস ইউজ করলাম না, তাহলে নিউটনের কেন ক্যালকুলাস লাগলো? তো নিউটন দেখছে সে তার থিওরি দিয়ে যখন এটাকে এক্সপ্লেন করছে, সেইটা অ্যাকচুয়ালি একটা সার্কুলার পাথ হওয়ার কথা। বাট কেপলার কি করছে? কেপলার অনেক আগে টেলিস্কোপ দিয়ে দিয়ে এই প্ল্যানেটগুলা বা এই মুনের মোশন অবজার্ভ করে করে ডাটা দিয়ে গেছে যে এই প্ল্যানেটটা এতদিন লাগায়, এই প্ল্যানেটটা এতদিন লাগে একটা রোটেশন কমপ্লিট করতে। সো সেই ডাটার সাথে সে দেখছে এটা মিলে না। সে দেখছে যে যদি এই রোটেশন মোশনটা এরকম সার্কুলার না হয়ে এলিপ্টিক্যাল হয়, এলিপ্টিক্যাল মানে হচ্ছে ওভাল শেপ, তোমরা কনিক চ্যাপ্টার পড়বা, মানে এরকম যদি এলিপ্টিক্যাল রাস্তায় রোটেট করে তখন এই ডাটাগুলো মিলে। বাট আমরা ওই দিকে যাবো না, ওইটা তোমরা যখন ভার্সিটিতে উঠবা বা হায়ার ক্লাসে উঠবা তখন দেখবা। কেপলার বলে গেছে যে এগুলো হচ্ছে এলিপ্টিক্যাল পাথে রোটেট করে। নিউটন তখন দেখছে যে সে যদি এই জিনিসটাকে এক্সপ্লেন করতে চায়, একটা ফর্মুলা দিতে চায়, তখন তার নিউ ম্যাথ লাগবে।
সেই ম্যাথই হচ্ছে ক্যালকুলাস। ওকে, অ্যান্ড ক্যালকুলাস সহজ কোনো জিনিস না, এটা খুবই টাফ। এই কলেজ থেকে স্টার্ট হয়, অ্যান্ড এটা এটা শেখার বলতে গেলে অ্যাকচুয়ালি শেষ নাই, এটা অনেক এক্সটেন্সিভ একটা টপিক, হিউজ। ওকে, সো যেটা বলছিলাম, বাট আমরা ওইদিকে যাব না, আমরা জাস্ট অ্যাজিউম করবো যে এটা নর্মালি একটা সার্কুলার পাথই। ওকে, সো এর জন্য এই মুনটা হচ্ছে এভাবে রোটেট করে। অ্যান্ড এই কাহিনীটা শুধু মুনের জন্য অ্যাপ্লিকেবল তা না, আর্থ সানের চারপাশে রোটেট করতেছে, সেম রিজন। সান তার সান হচ্ছে সান, আমাদের সান যে গ্যালাক্সিতে আছে সেইটার সেন্টারকে সেন্টার করে যে রোটেট করতেছে, সেম রিজন। আর্থের চারপাশে একটা আর্টিফিশিয়াল স্যাটেলাইট রোটেট করতেছে, সেম রিজন। সব অ্যাকচুয়ালি নিউটনের ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল ল, এই ল দিয়েই গভর্নড। ওকে, সো আমরা বুঝতে পারলাম অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা কতটা ইফেক্টিভ, অ্যান্ড এটা দিয়ে অ্যাকচুয়ালি সব প্ল্যানেটারি মোশন আমরা অ্যাকচুয়ালি এক্সপ্লেন করতে পারি মোস্ট অফ দ্য কেসেসে, এক্সেপ্ট ব্ল্যাক হোল। ওকে, আচ্ছা, সো এখন এইগুলো আমরা বুঝতে পারলাম যে দুইটা অবজেক্টের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্সটা কেমন। এফ ইজ ইকুয়াল টু হচ্ছে GM1m2 ডিভাইডেড বাই r স্কোয়ার। আমরা একটা শর্ট ম্যাথ দেখি। সো আমরা একটা একদম বেসিক ম্যাথ দেখি, এটা হচ্ছে দুইটা অবজেক্টের উপর ফোর্স কেমন ওইটা অবভিয়াসলি বের করবো না, আমরা একটু ডিফারেন্ট টাইপের একটা ম্যাথ দেখবো। সেটা হচ্ছে যে ধরো এখানে দুইটা পার্টিকেল আছে আর এখানে আরেকটা পার্টিকেল আছে, ঠিক আছে, তিনটা পার্টিকেল। সো এইটা হচ্ছে 3 কেজির ম্যাস, এটাও ধরো 3 কেজি, আর এই অবজেক্টটা হচ্ছে সাপোজ 2 কেজি। অ্যান্ড তাদের মধ্যে আমি ডিস্টেন্স বললাম যে ওরা হচ্ছে একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ফর্ম করে। এরকম একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ফর্ম করে, যেটার সবগুলো সাইড ফর সিম্পলিসিটি আমরা অ্যাজিউম করলাম এটা হচ্ছে 1। এখানে এই যে এটা হচ্ছে 1 মিটার। সো এখন আমাদেরকে বলছে যে এই 2 কেজি অবজেক্টটার উপর নিট ফোর্স কোন দিকে। সো 3 কেজির এই অবজেক্টটা এই 2 কেজির অবজেক্টটাকে অ্যাট্রাক্ট করবে এই দিকে, তাই না, এই দিকে। আর এই 3 কেজির অবজেক্টটা এই 2 কেজি অবজেক্টটাকে অ্যাট্রাক্ট করবে এই দিকে। ওকে, সো একটা অবজেক্টের উপর এই যে দুইটা ফোর্স কাজ করতেছে, এটা ধরো এটাকে আমি বললাম এটা হচ্ছে অবজেক্ট 1 M1, এটা হচ্ছে অবজেক্ট 2। সো একটা অবজেক্টের উপর এই দিকে একটা ফোর্স কাজ করতেছে F1, আর এইদিকে আরেকটা ফোর্স কাজ করতেছে F2। দুইটা ভেক্টর কাজ করতেছে, অবভিয়াসলি নিট ফোর্সটা কি হবে, দুইটা ভেক্টরের রেজাল্টেন্ট, রাইট। আমরা ভেক্টর পরে আসছি। সো আগে আমরা দুইটা ভেক্টর ম্যাগনিটিউড বের করি। F1 কত? F1 হচ্ছে GM1, M1 হচ্ছে 3, M2 হচ্ছে 2 ডিভাইডেড বাই, মানে এই যে এইটা হচ্ছে 2 ডিভাইডেড বাই r স্কোয়ার, দ্যাট ইজ 1 স্কোয়ার। আর F2 কত? G ইন্টু 3 কেজি ইন্টু 2, মানে সেম ভ্যালু 1 স্কোয়ার। সো দুইটা ভেক্টর আছে, এইদিকে একটা আরেকটা এইদিকে, এই দুইজনের মধ্যে অ্যাঙ্গেল কত? যেহেতু আমি এখানে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল দিছি, দ্যাটস ওয়াই এইটার অ্যাঙ্গেল, প্রত্যেকটা অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি করে। সো একটা অবজেক্টের উপর যদি দুইটা ফোর্স কাজ করে, একটা এইদিকে আর একটা এইদিকে, দুইটারই ভ্যালু সেম, ভ্যালু সেম হতে আরও সুবিধা হয়েছে, আর তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। সো রেজাল্টেন্টটা কোন দিকে যাবে? রেজাল্টেন্টটা অবভিয়াসলি ঠিক এই অ্যাঙ্গেলটা মাঝখান দিয়ে যাবে, তাই না? আর এটা অ্যাকচুয়ালি ক্যালকুলেট করা লাগে না, তোমাদের এটা দেখাইছি ভেক্টর চ্যাপ্টারে, যে দুইটা সেম ভ্যালুর ভেক্টরের রেজাল্টেন্ট হচ্ছে তাদের মধ্যে অ্যাঙ্গেলকে হাফ করে। হ্যাঁ মাহির বলো। এখানে 2 কেজির যে অবজেক্ট আছে এখানে কি ওই যে লেফট আর রাইটে 3 কেজি দুটো অবজেক্টকে আকর্ষণ করতেছে না? হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি এই 2 কেজি আবার এই 3 কেজিকে অ্যাট্রাক্ট করতেছে, আর এই 3 কেজি আবার এই 2 কেজি আবার এই 3 কেজিকে অ্যাট্রাক্ট করতেছে, এই 3 কেজি এই 3 কেজিকে অ্যাট্রাক্ট করতেছে, এই 3 কেজি এই 3 কেজিকে অ্যাট্রাক্ট করতেছে, সবাই সবাইকে অ্যাট্রাক্ট করতেছে। বাট আমরা শুধু জানতে চাইছি এই 2 কেজিটার অবস্থা কি, বুঝতে পারছো? এই 2 কেজির উপর নিট ফোর্সটা কত? ওকে, সো আমরা জানি যে দুইটা ভেক্টর, এটা হচ্ছে প্যারালেলোগ্রাম, মানে তুমি ধরে নাও এই দুইটা অবজেক্টকে আমি এখানে ফিক্স করে রাখছি, মানে ওরা মুভ করবে না, মানে এই দুইটাকে দুইটা পিন দিয়ে লাগায় রাখছো। ওকে,
ওকে, সো এখানে একটা অবজেক্টের উপর দুইটা ফোর্স কাজ করতেছে, আর দুইটারই ভ্যালু হচ্ছে দেখো 6g করে, তাই না? 6g, এগুলো হচ্ছে 6g, দুইটারই ভ্যালু হচ্ছে 6, ম্যাগনিটিউড হচ্ছে 6g করে, অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। সো হোয়াট উইল বি দ্য নিট ফোর্স? হোয়াট উইল বি দ্য ম্যাগনিটিউড অফ দ্য নিট ফোর্স? দ্য ম্যাগনিটিউড অফ দ্য নিট ফোর্স উইল বি এই 6g স্কোয়ার প্লাস এই 6g স্কোয়ার প্লাস 2 ইন্টু 6g ইন্টু 6g ইন্টু কজ অফ অ্যাঙ্গেল বিটুইন দ্যাম উইচ ইজ 60 ডিগ্রিজ। সো এখান থেকে তুমি ক্যালকুলেট করলে তাদের মধ্যকার অ্যাঙ্গেলটা পাবা। ওকে, আচ্ছা, সো এইটা যদি বের করতে পারো, মানে এইখানে আর ডিরেকশনটা আমি বের করলাম না, ডিরেকশনটা তুমি চাইলে এইভাবে বের করতে পারো, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 6g সাইন 60 ডিগ্রিজ ডিভাইডেড বাই 6g প্লাস 6g কজ 60 ডিগ্রিজ, এভাবে করতে পারো, দেখবো এটা 30 ডিগ্রি আসে। এটা অ্যাকচুয়ালি একটা এমসিকিউ কোশ্চেন, দুইটা সেম ভ্যালুর ভেক্টরের রেজাল্টেন্ট তাদের অ্যাঙ্গেলকে কি করে, হাফ করে, তাই না? সো এটা আর বের করার দরকার নেই, ডিরেক্টলি বলতে পারো এটা 30 ডিগ্রি করে যাবে। থিটাটা হচ্ছে এই যে f1 এর সাথে বা f2 এর সাথে, যে কোনো একটার সাথে সেম, কারণ দুইটা সেম ম্যাগনিটিউডের ভেক্টর তো। সো এটা ঠিক মাঝখান দিয়েই যাবে, মানে এটার সাথেও যত অ্যাঙ্গেল করবে এটার সাথেও তত অ্যাঙ্গেল করবে, মানে 30 ডিগ্রি করবে। ঠিক আছে, এখন তাহলে তোমরা বাসায় একটা ট্রাই করবো, ঠিক আছে? আমি ওইটা এখানে লিখে দিই। টু কেজি, 3 কেজি, 4 কেজি, 5 কেজি, আর তারা একটা রেক্ট্যাঙ্গেল ফর্ম করছে 8 মিটার, 6 মিটার, 8 মিটার, 6 মিটার। এইটুক খালি আমি বলে দিব, তোমার বের করতে হবে এই 4 কেজির উপর হোয়াট ইজ দ্য নিট ফোর্স অন 4 কেজি অ্যান্ড কোন দিকে। আমি যদি এটাকে এক্স অ্যাক্সিস বলি আর এটাকে যদি ওয়াই অ্যাক্সিস বলি, ফোর্সটা কোন দিকে যাবে সেই ডিরেকশনটাও বলবা অ্যান্ড ম্যাগনিটিউডটাও বলবা। এটা বাসায় ট্রাই করে আমাকে জানাও। ওকে, সহজ, জাস্ট 3টা ভেক্টরের রেজাল্টেন্ট বের করতে হবে। ওকে, কারো কোশ্চেন আছে এখানে? ওকে, তাহলে সো এখন আমরা তাহলে দেখলাম যে দুইটা পার্টিকেলের জন্য কিভাবে লটা ডিফাইন্ড, মানে দুইটা একদম পয়েন্ট অবজেক্টের জন্য, বাট বড় শেপের অবজেক্টের জন্য, মানে এরকম একটা ফুটবলের জন্য বা একটা কলমের জন্য অথবা একটা বড় আর্থের জন্য এই ফর্মুলাটা কি সেটা কিন্তু আমরা এখনো জানি না। ঠিক আছে, আমরা এগুলো সব গ্র্যাজুয়ালি একটা একটা বের করব, যে কোন শেপের মানে বড় একটা স্ফিয়ারের জন্য, একটা সলিড স্ফিয়ারের জন্য এটার ভ্যালুটা কীরকম হয়। আমরা জাস্ট এখন পয়েন্টেরটার জন্য বের করলাম, আমরা এখান থেকে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বড়টার জন্য বের করব। সো আমরা আপাতত এইটুক জানি। আর এখানে আমরা একটু এই ফোর্সটাকে ভেক্টর নোটেশন দিয়ে লিখব। ধরো আমাদের এই ফার্স্ট অবজেক্টটা হচ্ছে আমাদের রেফারেন্স পয়েন্ট, এটা হচ্ছে আমাদের m1, এটা হচ্ছে m2, আর এটাই ধরো অরিজিন, মানে মূল বিন্দু। ওকে, এটা হচ্ছে 0, 0 পয়েন্ট। সো এই সেকেন্ড অবজেক্টটা ওর থেকে যে আর ডিস্টেন্স আছে সেটাকে আমি এখন একটা ভেক্টর দিয়ে লিখলাম, যে এই 0, 0 থেকে সেকেন্ড অবজেক্টটার পজিশন ভেক্টর হচ্ছে আর ভেক্টর। ওকে, পজিশন ভেক্টর হচ্ছে আর ভেক্টর। অ্যান্ড আমি জানি যে এই ফার্স্ট অবজেক্টটা সেকেন্ড অবজেক্টটাকে তার দিকে অ্যাট্রাক্ট করবে, সেই ভেক্টরটাকে আমি কি বলি, এফ ভেক্টর। ওকে, সো একটু আগে আমি দেখে আসলাম যে এফ এর ম্যাগনিটিউড কত। এফ এর ম্যাগনিটিউড হচ্ছে জি m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। বাট আমরা যদি এটাকে ভেক্টর দিয়ে লিখতে চাই তাহলে ওই ভেক্টরটার ম্যাগনিটিউড এত, বা ডিরেকশন কোন দিকে বলো তো, আর যেদিকে ঠিক তার উল্টা দিকে। তো এখন আমি যদি বলি যে এইখানে একটা ভেক্টর আছে, ধরো এটা হচ্ছে এ ভেক্টর। এখন আমি যদি বলি যে
তুমি এই এ ভেক্টরের উল্টা দিকে 5 ভ্যালুর একটা ভেক্টর বানাও, 5 ম্যাগনিটিউডের একটা বা 5 মান বিশিষ্ট একটা ভেক্টর বানাও। সো তুমি সেটা কিভাবে বানাবা? এটা অনেকবার দেখাইছি যে যেহেতু উল্টা দিকে বানাবা, সো ফার্স্টে একটা মাইনাস লাগবে, ভ্যালু কত 5, মানে এভাবে চিন্তা করো যে তোমার ভ্যালু হচ্ছে 5 আর কোন দিকে বানাইতে চাও, এই দিকে। সো এই দিকের একটা ইউনিট ভেক্টর বা একটা একক ভেক্টর লাগবে, রাইট? সো এই দিকের একটা একক ভেক্টর কি হবে? এ ভেক্টরের ইউনিট ভেক্টরের মাইনাসটা, এবার লিখি এ ভেক্টরের যে ইউনিট ভেক্টর সেটার মাইনাস, রাইট? কারণ এ ভেক্টর এই দিকে, এ হ্যাট ভেক্টরটাও এদিকে, মানে এর যে ইউনিট ভেক্টর। সো তুমি যদি এর ইউনিট ভেক্টরের উল্টা দিকে 5 ভ্যালুর একটা ভেক্টর বানাইতে চাও, তো তোমার কি করতে হবে? এই দিকের ভেক্টরটা লাগবে, এই দিকের ভেক্টরটা কি মাইনাস এ ক্যাপ, আর 5 ভ্যালুর ভেক্টর মানে কি এই মাইনাস এ ক্যাপকে যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে ওইটার ভ্যালু এখন কত হবে? 5, আর ডিরেকশন কোন দিকে হবে? উল্টা দিকে। ওকে, সো এই যে ভেক্টরটা এফ ভ্যালুর ভেক্টরটা, মানে এফ যে ভেক্টরটা তার ম্যাগনিটিউড এটা, বাট তার ডিরেকশন হচ্ছে আর এর উল্টা দিকে, দ্যাট ইজ এইটার সাথে আমরা আর এর যে ইউনিট ভেক্টর আছে তার নেগেটিভটা মাল্টিপ্লাই করব। সো এটা হচ্ছে ওর ভেক্টর নোটেশন। অনেক সময় এমসিকিউতে আসে যে কোনটা নিচের কোনটা গ্র্যাভিটেশনাল ফোর্সের ভেক্টর নোটেশন, তখন তুমি এই অপশনটা চুজ করবা। এভাবে লেখা থাকে মাইনাস জি এম ওয়ান এম টু ডিভাইডেড বাই আর স্কোয়ার আর হ্যাট। অর অনেক সময় তুমি ইউনিট ভেক্টরের ফর্মুলা জানো, ইউনিট ভেক্টর হচ্ছে মেইন ভেক্টরটা ডিভাইডেড বাই তার ম্যাগনিটিউড। সো অনেক সময় এইভাবেও লেখা থাকতে পারে মাইনাস জি এম ওয়ান এম টু ডিভাইডেড বাই আর কিউব, আর এটা হচ্ছে আর ভেক্টর। কারো যদি ক্লাসের মধ্যে নোট তোলায় প্রবলেম হয় কোনো সমস্যা নেই, পরে পিডিএফটা দেখে তুলে নিবা। ওকে, ভিডিও দেখা লাগবে না, বাট এখন তুমি ঠিক মতো বুঝো, ঠিক আছে? সো এটা হচ্ছে এইভাবেও লেখা যায়। সো আমরা গ্র্যাভিটির ভেক্টর ফর্মটা লিখলাম। ওকে, আমরা কিন্তু আচ্ছা গ্র্যাভিটি পড়তেছি না, এখন হচ্ছে গ্র্যাভিটেশন পড়তেছি। সো এখন আমরা গ্র্যাভিটিতে যাব। যে গ্র্যাভিটির অ্যাকচুয়ালি গ্র্যাভিটি তো আর্থের জন্য, এখন আমরা তো এতক্ষণ গ্র্যাভিটেশন পড়ছি, গ্র্যাভিটেশন হচ্ছে অনলি ফর পয়েন্ট ম্যাস, মানে দুইটা পয়েন্টের জন্য, বাট আর্থ তো হিউজ সাইজের একটা অবজেক্ট, সো ওর জন্য ফর্মুলাটা কেমন, ঠিক আছে? সো আমরা এখন ওইটাতে যাব। সো আমরা এখন পড়বো মেইনলি হচ্ছে গ্র্যাভিটি। সো গ্র্যাভিটি হচ্ছে দুইটা অবজেক্টের মধ্যে আমরা যখন এই যে গ্র্যাভিটেশন ফোর্স নিয়ে ডিসকাস করি, তার মধ্যে একজন যদি হয় আর্থ আর আরেকটা হচ্ছে যে কোনো একটা অবজেক্ট, তার ম্যাস হচ্ছে এম আর আর্থের ম্যাস হচ্ছে ক্যাপিটাল এম। এই দুজনের মধ্যে যে অ্যাট্রাকটিভ ফোর্স, এই ফোর্সটাই হচ্ছে গ্র্যাভিটি। অ্যান্ড ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে একটা আর্থ একটা আপেল, তুমি যখন একটা আপেলকে ছেড়ে দিবা, একটা আর্থ একটা আপেলকে যেই ফোর্সে টানে, ওই আপেলটাও কিন্তু আর্থটাকে ঠিক সেম ফোর্সেই টানে। সো তুমি কি এটা বলতে পারো যে আসলে আর্থ হচ্ছে আপেলের গায়ের উপর পড়তেছে, আপেল মাটিতে পড়তেছে না, এই আর্থ হচ্ছে আপেলের উপর পড়তেছে? অবভিয়াসলি বলা যায়, বাট এখানে ব্যাপার যেটা হচ্ছে যে আসলে দুইজনের মধ্যে ফোর্স সেম। এই আর্থটা আপেলকে যেই ফোর্সে টানে, আপেলটাও আর্থকে সেই সেম ফোর্সেই টানে, বাট ফোর্স সেম হইলেই তো অ্যাক্সেলারেশন সেম হয় না, তাই না? আমরা তো জানি যে অ্যাক্সেলারেশন হচ্ছে এফ বাই এম। সো ফোর্স সেম, বাট যখন ম্যাসটা খুব হাই হয় তখন অ্যাক্সেলারেশন কি অনেক লো। সো আর্থের অ্যাক্সেলারেশন, আর্থের ম্যাস কত? 6 × 10⁻²4, হিউজ অ্যামাউন্ট। সো এখানে যদি তুমি ওইটাকে ইনভার্স করো, তুমি তো অ্যাকচুয়ালি খুবই স্মল, মানে একদম জিরোর মতো একটা অ্যাক্সেলারেশন পাবা। সো এর জন্য আর্থের কোনো মুভমেন্ট হয় না, বাট মুভমেন্টটা হয় কার? আপেলের। ওকে, অ্যান্ড আরেকটা জিনিস একটু বলতে ভুলে গেছি, যে এই যে দুইটা অবজেক্টের মধ্যে আমরা গ্র্যাভিটেশন ফোর্স দেখতেছি, যে এই অবজেক্টটা ওকে টানে এফ ফোর্সে, আর এই অবজেক্টটা ওকে টানে এফ ফোর্সে। মানে দুইটা ভেক্টরের ম্যাগনিটিউড সেম, মানে এই F21 এর ম্যাগনিটিউডও যা, F12 এর ম্যাগনিটিউডও তাই। F21 হচ্ছে অবজেক্ট 2 অবজেক্ট 1কে যেই ফোর্সে টানতেছে। দুইটা ম্যাগনিটিউড আমি কি ধরছি? এফ। আর সেই এফ এর ভ্যালুটা অ্যাকর্ডিং টু নিউটনস ল হচ্ছে জি
m1 m2 বাই r স্কোয়ার। এখন f21 ভেক্টরের ম্যাগনিটিউড এইটা, f12 ভেক্টরের ম্যাগনিটিউড এইটাই, বাট তাদের ডিরেকশন কি অপোজিট। সো আমরা কি এভাবে বলতে পারি না যে f21 ভেক্টরটা অ্যাকচুয়ালি নেগেটিভ অফ f12? এই স্টেটমেন্টটা তুমি কোথায় দেখছো বলো তো? এই স্টেটমেন্টটা কোথায় দেখছো? এটা হচ্ছে নিউটনস থার্ড ল। গুড। সো অ্যাকচুয়ালি আমরা বলতে পারি এই দুইটা ফোর্স হচ্ছে অ্যাকশন রিয়াকশন পেয়ার বা ক্রিয়া প্রতিক্রিয়া বল। অ্যাকশন রিয়াকশন পেয়ার, ক্রিয়া প্রতিক্রিয়া বল। একটা যদি ক্রিয়া হয় আর একটা হচ্ছে প্রতিক্রিয়া। ওকে, মানে এই অবজেক্টটা যখন একে টান দেয়, এই অবজেক্টটা ওকে ওই সেম ফোর্সেই টান দেয়। ওকে, আচ্ছা, তো এখন আমরা গ্র্যাভিটি নিয়ে স্টাডি করতেছি। সো গ্র্যাভিটিতে অ্যাকচুয়ালি একটা অবজেক্ট হচ্ছে আর্থ, আরেকটা অবজেক্ট হচ্ছে যে কোনো অবজেক্ট। তো আমরা জানি যে একটা অবজেক্টে যখন ছেড়ে দেওয়া হয় তখন তার সে কত অ্যাক্সেলারেশনের পরে জি এর ভ্যালু, সেটাকে আমরা স্মল জি বলি, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন which is small g, যেটা ভ্যালু হচ্ছে 9.8 মিটারস পার সেকেন্ড স্কোয়ার। এই ভ্যালুটা মেজার করার জন্য গ্র্যাভিটি জানা লাগে না। এটা হচ্ছে তোমার কাছে যদি একটা স্টপ ওয়াচ থাকে আর একটা অবজেক্ট থাকে তাহলেই তুমি মেজার করতে পারবা, আর একটা যদি স্কেল থাকে, তাই না? তো এটার জন্য তো আসলে নিউটনের ল জানার দরকার নেই। বাট মানে এটা আগেও মানুষ জানতো যে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ারে একটা অবজেক্ট নিচে পড়ে, এটা যে কেউ মেজার করতে পারতো। আচ্ছা, তো এখন এই গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন হচ্ছে জি ইজ ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো আমরা এখন এটা মেজার করার ট্রাই করব। এখন আমরা মানে ফর দ্য টাইম বিং নিউটনের উপর বিলিফ আনি, যে নিউটন বলছে যে এইখানে আমরা যখন আর্থের সাথে একটা অবজেক্টের অ্যাট্রাকশন মেজার করব তখন ডিস্টেন্সটা মেজার করতে হবে। মানে তুমি যখন দুইটা পয়েন্ট ম্যাচ নিছো তখন তো জিনিসটা সোজা ছিল যে জাস্ট দুইটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্স, বা যখন এটা একটা আর্থ বা একটা বড় অবজেক্ট তখন তুমি কোথা থেকে ডিস্টেন্সটা মেজার করবা? তুমি কি সারফেস থেকে মেজার করবা, নাকি এইখান থেকে মেজার করবা, নাকি এইখান থেকে, নাকি এই সাইড থেকে? সো নিউটন বলে গেছে যে এটা হচ্ছে ঠিক তার সেন্টার থেকে মেজার করতে হবে। কেন সেটাও আমরা নিজেরা প্রুফ করে দেখবো, ওইখানেই দেখবো যে কেন গ্র্যাভিটি স্টাডি করার জন্য ক্যালকুলাস লাগছিল। ওকে, আমি এগুলো সবই দেখাবো। তো এইখানে আমাদের মানে নিউটন যা বলছে আমরা ফর নাও সেটাই বিলিভ করি যে এই ডিস্টেন্সটা হচ্ছে সেন্টার থেকে, আর্থের সেন্টার থেকে ওই অবজেক্টটার ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাকে আমি বললাম আর। ওকে, সো এই আর্থের ম্যাস হচ্ছে এম আর এটা হচ্ছে স্মল এম। মানে নিউটনের স্টেটমেন্ট অ্যাকচুয়ালি ওরকম ছিল না যে সেন্টার থেকে মেজার করবা। সে বলছে যে এই পুরা স্ফিয়ারটাকে, এই যে একটা বড় স্ফিয়ার, এইটাকে যদি তুমি কম্প্রেস করতে 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 একদম সেন্টারে কনডেন্স করে ফেলো, মানে স্টিল তার ম্যাস সেম, ওই 6 × 10⁻²৪, বাট এবার সে একটা পয়েন্ট, তখন এই দুইটার মধ্যে যে অ্যাট্রাকটিভ ফোর্স, ওই বড় স্ফিয়ারটার জন্য অ্যাট্রাকটিভ ফোর্সটা সেম হবে। ওইগুলো ইন্টিগ্রেশন দিয়ে প্রুফ করা যায়, বিশাল বিশাল ইন্টিগ্রেশন আছে, বাট বোঝা যায়, অত বেশি টাফ না। সো মানে নিউটন অ্যাকচুয়ালি বলছে যে পুরো স্ফিয়ারটাকে আমরা একটা পয়েন্ট হিসেবে ট্রিট করব, অ্যান্ড সেই একটা পয়েন্ট ম্যাস হিসেবে ট্রিট করব যেটা কিনা তার সেন্টারে আছে। তো এই দুইজনের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্সটা কত? সেটাই হচ্ছে গ্র্যাভিটি। F is equal to G capital M small m divided by R square. অ্যান্ড এটা যদি গ্র্যাভিটেশনাল ফোর্স হয় তাহলে এই যে অবজেক্ট, মানে এই আর্থ হচ্ছে, তাহলে এই অবজেক্টটাকে এত ফোর্সে টানতেছে, তাহলে এই অবজেক্টটার অ্যাক্সেলারেশন কত নিচের দিকে, সেটাকে আমরা স্মল জি বলি। তাহলে সেটা হচ্ছে ফোর্স বাই ম্যাস, মানে ওই অবজেক্টটার ম্যাস, which is G capital M small m divided by R square divided by small m. সো এই যে স্মল m কাটা, এখান থেকে আসে G is equal to ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। সো এই হচ্ছে আমাদের জি এর ফর্মুলা। ওকে, যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন জি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, উইচ ইজ প্রিসাইজলি 9.80665 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে 45 ডিগ্রি
ল্যাটিটিউডে এটা 9.80665, বাট অ্যাকচুয়ালি এক এক পজিশনে এক এক রকম হয়। তোমরা এগুলোও একটু বুঝো যে আর্থ হচ্ছে অ্যাকচুয়ালি পুরোপুরি পারফেক্ট স্ফিয়ার না, আর্থ হচ্ছে ওভাল শেপড। আর এর জন্য দেখা যায় যে এই ইকুয়েডর যে অঞ্চলটা আছে সেইখানে হচ্ছে জি এর ভ্যালু কম, আর পোলে জি এর ভ্যালু বেশি। আবার মাউন্টেনের উপর, এভারেস্টের উপর যদি উঠো জি এর ভ্যালু কম, আবার যদি নিচে নামো মারিয়ানা ট্রেঞ্চে নামো তখন জি এর ভ্যালু কম। সো এগুলো আমরা দেখবো আস্তে আস্তে জি এর ভ্যারিয়েশন কখন হয়। বাট ফর নাও জি এর ফর্মুলা হচ্ছে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তুমি এখানে আচ্ছা, এখানে আমরা শুধু সারফেসের উপর চিন্তা করতেছি, সরি, এইটা হচ্ছে এই যে অবজেক্টটা, এটা হচ্ছে আর্থ সারফেসেই আছে। নর্মালি জি এর ফর্মুলা এইটা, বাট আমি যদি সারফেসের জন্য চিন্তা করি যে সারফেসের উপর একটা অবজেক্টের জি এর ভ্যালু কত, তখন আসলে এই ডিস্টেন্সটাই কি হয়ে যাবে, ক্যাপিটাল আর, দ্যাট ইজ দ্য রেডিয়াস অফ আর্থ। ওকে, সো সেইটা যদি এখানে বসাও তখন অ্যাকচুয়ালি এই ভ্যালুটা আসে, বা 9.8 আসে আর কি। ওকে, সো গ্র্যাভিটি কি, গ্র্যাভিটেশন কি, আই হোপ এটার সম্পর্কে আমাদের আইডিয়া এখন ক্লিয়ার। আমরা এরপর দেখব যে আসলে এই জি এর ভ্যালুটা কিভাবে কিভাবে চেঞ্জ হয়, হাইটের সাথে সাথে চেঞ্জ হয়, ডেপথের সাথে সাথে চেঞ্জ হয়, আবার আরও অন্যান্য ফ্যাক্টর আছে, আর্থের স্পিনের জন্য চেঞ্জ হয়, সবগুলো ফ্যাক্টরই আমরা দেখব। ওকে, কারো এখানে কোশ্চেন আছে? হ্যাঁ, আবার বলো। ক্যাপিটাল আর হচ্ছে আর্থের রেডিয়াস, উইচ ইজ 6.4 ইন্টু 10⁶ মিটার। সো এই হচ্ছে গ্র্যাভিটির সম্পর্কে আইডিয়া। তো এখন আসি এই যে নিউটন যেটা বললো, অবভিয়াসলি লজিক দিয়েই বলছে যে এই পুরো অবজেক্টটাকে আমি সেন্টারে একটা পয়েন্ট ম্যাস হিসেবে চিন্তা করতে পারবো পুরো আর্থকে। তো সেইটার পিছনে লজিকটা আস্তে আস্তে আমরা দেখব। সো আমরা আগে দেখব যে নিউটন অ্যাকচুয়ালি একটা থিওরেম দিছে, সো সেই থিওরেমটা কিভাবে ইউজ করা যায়, অ্যান্ড দেন ওই থিওরেমটা আবার কিভাবে আসছে সেটাও আমরা দেখব। ঠিক আছে, সো আমি ওই থিওরেমটা একটু দেখাই। সো নিউটন এই যে বড় সড়ো অবজেক্টের জন্য যে ফর্মুলাগুলো সে বের করছে, সেই ফর্মুলাটা বের করার জন্য সে যে থিওরেমটা দিয়ে গেছে সেটা হচ্ছে শেল থিওরেম। আমরা শেল থিওরেমের প্রুফ দেখব পরে, বাট শেল থিওরেম খুবই বোঝার জন্য খুবই সহজ। যে নিউটন বলছে যে যদি তোমার কাছে একটা শেল থাকে, শেল মানে কি, খোলস। ওকে, শেল হচ্ছে খোলস বা একটা হলোস্ফিয়ার, যার জাস্ট একটা সারফেস আছে বাট ভিতরে পুরা ফাঁকা। ওকে, একটা বেলুনের মতো চিন্তা করো। তো শেল থিওরেম হচ্ছে একটা খোলস মানে একটা হলোস্ফিয়ার। একটা হলোস্ফিয়ারের জন্য সে তিনটা কেস বলে গেছে যে এটা যদি একটা হলোস্ফিয়ার হয় বা একটা শেল হয় যার ম্যাস হচ্ছে ক্যাপিটাল এম, ওকে, যার ম্যাস হচ্ছে ক্যাপিটাল এম, তো তখন এই শেলটার মানে তিনটা কেস আছে। একটা হচ্ছে এই শেলটার বাইরে, মানে আমি ধরো সেন্টার থেকে ডিস্টেন্সটা মেজার করতেছি আর নামক একটা ভ্যারিয়েবল দিয়ে, আর আমার এই শেলটার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর। সো আমি বললাম ফার্স্ট কেস হচ্ছে যখন আর ইজ গ্রেটার দেন ক্যাপিটাল আর। ফার্স্ট কেস হচ্ছে আর ইজ গ্রেটার দেন ক্যাপিটাল আর। তো তখন বলছে, নিউটন বলছে যে যদি এরকম হয় যে আর হচ্ছে ক্যাপিটাল আর থেকেও বড়, মানে সেন্টার থেকে ডিস্টেন্সটা হচ্ছে রেডিয়াসের থেকেও বড়, মানে অবজেক্টটা হচ্ছে ওই শেলটার বাইরে, একটা অবজেক্ট ওই শেলটার বাইরে, তো তখন তুমি ওই পুরা শেলটাকে, এটা মাঝখানে কিন্তু কিছু নাই, পুরোটা ফাঁকা, পুরা শেলটাকে মাঝখানে একটা পয়েন্টে যদি কনডেন্স করে আনো, মানে পুরাটাকে চাপতে চাপতে একদম ভিতরে একটা পয়েন্টে যদি কনভার্ট করে ফেলো, ওই পয়েন্ট থেকে ওই পয়েন্টটার জন্য যে ফোর্স ফিল করবে সেই সেম ফোর্সটা এই শেলের জন্য ফিল করবে। মানে আমরা এই পুরো শেলটাকে একটা পয়েন্ট ম্যাস হিসেবে চিন্তা করতে পারবো, যেটা কিনা এই সেন্টারে আছে আর যার ম্যাস ওই শেলটার ম্যাসের সমান। তো তখন আমার ফোর্স হবে এফ ইজ ইকুয়াল টু নর্মাল ফর্মুলা, আমরা তো এই অলরেডি পয়েন্টের জন্য জানি, জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখানে এই অবজেক্টটা এটাও একটা পয়েন্ট ম্যাস, এটা হচ্ছে একটা পয়েন্ট ম্যাস। এটা হচ্ছে ফার্স্ট কেস। দেন সেকেন্ড কেসে নিউটন বলছে
যদি আর ইকুয়ালস ক্যাপিটাল আর হয়, মানে আমি যদি সারফেসের উপর একটা পয়েন্ট নিয়ে চিন্তা করি এরকম, এটা হচ্ছে সেকেন্ড কেস, আর যদি সারফেসে হয় মানে এই পয়েন্ট ম্যাচটা যদি এই জায়গায় থাকে, তখনও ফর্মুলা নর্মাল, এখানে কোনো অ্যাবনর্মাল কিছু হবে না। ফর্মুলা হচ্ছে জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, অ্যান্ড সিন্স স্মল আর ইজ ক্যাপিটাল আর, সেটাকে আমি চাইলে মডিফাই করে এইভাবে লিখতে পারি এত। সো একটা শেলের বাইরে আর সারফেসে ফর্মুলাটা ওই নর্মাল পয়েন্ট ম্যাচের মতোই। অবভিয়াসলি রিজন আছে এটা ইন্টিগ্রেশন করে বের করা, বাট আমরা দেখবো যে এটা অ্যাকচুয়ালি একটু কমন সেন্স দিয়েও বোঝা যায়। ওকে, যেহেতু ইন্টিগ্রেশন এখনও কেউই পারো না এই জায়গায়, বাট এর জন্য আমি এটা ট্রাই করব, যে তারপর আমি দেখাই দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে? ইন্টিগ্রেশনটা হয়তো বুঝতে পারবা। আর আমরা ফার্স্টে দেখবো যে এটা ইনটিউটিভলি কীভাবে সেন্স করা যায়। আর থার্ড কেস যেটা বলছে, থার্ড কেস বলছে যে যদি এই আর এর ভ্যালুটা ক্যাপিটাল আর থেকে ছোট হয়, মানে তুমি যদি এই শেলের ভিতরের কোনো পয়েন্টকে নিয়ে চিন্তা করো যে এইখানে একটা পয়েন্ট ম্যাচ আছে। আচ্ছা, সো কেউ গেস করে বলতে পারবা এটা কি হবে? ভিতরে কোনো একটা অবজেক্টের উপর ফোর্সটা কেমন হওয়ার কথা? যে কেউ ট্রাই করতে পারো যে ভিতরে ফোর্স কত? না না, এখানে হচ্ছে ভিতরে ফোর্সটা হবে 0। ওকে, শেল থিওরেম বলে যে একটা শেলের ভিতরের কোনো একটা পয়েন্টে ফোর্স হচ্ছে 0। কেন সেটাও আমরা দেখব, দুইভাবে প্রুফ করা যায়, ইন্টিগ্রেশন দিয়ে যেটা পরে অন্য ক্লাসে, আর আরেকটা হচ্ছে ইনটিউটিভলি, মানে আমরা গেস করে একটু চিন্তা করলে বুঝবো এটা 0 হওয়ার পিছনে রিজন আছে। ওকে, সো আমরা একটু দেখি যে এগুলা কেন ট্রু। তো প্রথমটার প্রুফটা অ্যাকচুয়ালি করা, প্রথম দুইটার প্রুফটা অ্যাকচুয়ালি ওই ম্যাথমেটিক্যালি দেখতে হবে। তারপরও আমি যদি একটু বলি যে আসলে এই অবজেক্টটাকে দেখো প্রথম কেসের জন্য, মানে এই যে যখন আর এর ভ্যালু হচ্ছে গ্রেটার দ্যান ক্যাপিটাল আর, মানে ওই পয়েন্ট ম্যাচটা যখন বাইরে, এই শেলটার বাইরে, তখন দেখো এইখানে একটা পয়েন্ট ওকে অ্যাট্রাক্ট করতেছে, এইখানে একটা পয়েন্ট ওকে অ্যাট্রাক্ট করতেছে, এইখানে একটা পয়েন্ট ওকে অ্যাট্রাক্ট করতেছে, এইখানে একটা পয়েন্ট ওকে একটু আস্তে অ্যাট্রাক্ট করতেছে, ওরা একটু দূরে, এটাও একটু আস্তে অ্যাট্রাক্ট করতেছে। আমরা দেখছি যে এটা হচ্ছে ডিস্টেন্সের ইনভার্সলি প্রপোর্শনাল। এইখানে একটা পয়েন্ট ওকে অ্যাট্রাক্ট করতেছে, এইখানে একটা পয়েন্টও ওকে অনেক আস্তে অ্যাট্রাক্ট করতেছে, আর সবচেয়ে আস্তে অ্যাট্রাক্ট করতেছে এই পাশের জন্য। সো অ্যাকচুয়ালি সবার যদি আমি অ্যাভারেজ চিন্তা করি যে এখানে তো সবগুলো ফোর্সের আমরা নিব, রেজাল্টের নিব, তাই না? তো নিট ফোর্সটা কোন দিকে যাবে? অবভিয়াসলি সেন্টারের দিকেই যাবে সবাই মিলে, কারণ স্ফিয়ার বা একটা হলো স্ফিয়ার হচ্ছে কি পারফেক্টলি সিমেট্রিক। সো এখানে এই রেজাল্টেন্টটা ঠিক মাঝখান দিয়ে আসার কথা। এইটুকু অ্যাটলিস্ট আমাদের কমন সেন্স বলে যে এখানে তুমি যদি অনেকগুলো মানুষকে দাঁড়া করাও, সবাই যদি ওকে টানে, তাহলে ফাইনালি এটা কোন দিকে আসবে? ঠিক মাঝখানে আসবে না? আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি ডিস্টেন্সটা যে মেজার করব, সেই ডিস্টেন্সটা কোত্থেকে মেজার করব? দেখো একদম এই যে রাইট সাইডের যে অবজেক্ট আছে, পয়েন্টগুলো আছে, তাদের জন্য ডিস্টেন্সটা অনেক কম, আর একদম লেফট মোস্ট যে পয়েন্ট আছে তার জন্য ডিস্টেন্সটা অনেক বেশি। সো অ্যাভারেজ যদি চিন্তা করি সেটা হচ্ছে ঠিক সেন্টারে। সো এইটা হচ্ছে ইনটিউটিভলি আমরা বুঝলাম, আমি এটা পরে ম্যাথমেটিক্যালি আবার দেখাবো যে অ্যাকচুয়ালি ওইটা ঠিক মাঝখান দিয়েই আসে এবং এটাকে সেন্টারে চিন্তা করলেই হয়, ঠিক আছে? সো এগুলো মুছে দিই। আর এই সেম লজিক অ্যাপ্লাই হয় তোমার এই একটা অবজেক্ট যখন সারফেসের উপর, যেমন এইখানে, ওকে ওর একদম পায়ের তলার মাটি মোটেও ওকে টানবে না, বাট টানবে, অনেক জোরে টানবে, এইগুলো অনেক আস্তে টানবে, এই পাশেগুলা, এইগুলো অনেক আস্তে টানবে, আবার এই পাশের জন অনেক আস্তে টানবে, বাট আলটিমেটলি পুরো রেজাল্টেন্টটা যাবে ঠিক মাঝখানে। আর ওই তুমি যদি পুরো ওই জিএমএম বাই আর স্কোয়ার দিয়ে ক্যালকুলেট করতে চাও, তোমার এই ডিস্টেন্সটা হবে জাস্ট সেন্টার থেকে ডিস্টেন্স। ওকে, এগুলো হচ্ছে শেল থিওরেমের স্টেটমেন্ট, আমরা পরে দেখব প্রুফ। এবার আসি ভিতরের কেসটায়, যে ভিতরে কোনো একটা অবজেক্টের কেন ফোর্স 0। ওকে, সো আমি এইটা একটু খুব ভালো মতো এটা বুঝাইতে হবে। এটা ম্যাথমেটিক্যালি তো প্রুফ করাই যায়,
আর একটু গেস করে দেখা যায় যে কেন এটা 0। ঠিক আছে, আমি সো এগুলো একটু মুছে দিই, মানে এই কয়েকটা জিনিস একটু মুছে দিই। সো এটা হচ্ছে আমাদের সেন্টার, ম্যাচগুলো হচ্ছে সব বাইরে আছে, এই পুরো শেলটার টোটাল ম্যাচ, মানে এখানে সব যে ম্যাচ ওদের সাম হচ্ছে এম, এই পুরো ম্যাচ হচ্ছে এম। তো তুমি এক কাজ করো, এখানে একটা কর্ড আঁকো, যে কোনো একটা কর্ড আঁকো, র্যান্ডমলি একটা কর্ড আঁকো। একটা জ্যা আঁকো, ঠিক আছে। তো এবার দেখো এই কর্ডটার লেফট পাশে যে সেগমেন্টটা আছে, লেফট সাইডে যে সেগমেন্টটা আছে সেইখানে ম্যাস অনেক কম, রাইট? বাট ডিস্টেন্সটা আবার অনেক, ডিস্টেন্সটাও কম। সো আমরা জানি ম্যাস কম হইলে ফোর্স কম হয়, আর ডিস্টেন্স কম হইলে আবার ফোর্স বেশি হয়। সো মোটামুটি একটা ফোর্স এখানে তুমি পাবা। আর এই পাশে ম্যাস অনেক বেশি, এই সেগমেন্টটা অনেক বড়, এখানে অনেক ম্যাস আছে, বাট তাদের সবার ডিস্টেন্স আবার অনেক বেশি। সো আমরা জানি ম্যাস বেশি হলে যেমন ফোর্স বেশি হয়, ডিস্টেন্স বেশি হলে আবার ফোর্স কম হয়। সো অ্যাকচুয়ালি দেখা যায় পুরো জিনিসটা যেহেতু সিমেট্রিক, এই পারফেক্টলি এই সাইডের পোর্শন আর এই সাইডের পোর্শন একটা আরেকটাকে ব্যালেন্স করে ফেলে। মানে এই পাশের টোটাল রেজাল্টেন্ট, এই কর্ডের এই পাশের সব পার্টিকেলের যে অ্যাট্রাকশন, মানে এইখানে যেই পার্টিকেলগুলো আছে তারা যে অ্যাট্রাক্ট করতেছে এই পয়েন্টটাকে, তাদের যে রেজাল্টেন্ট ফোর্স, আর লেফট সাইডের ওই সেগমেন্টটার সবার যে অ্যাট্রাক্টিং ফোর্স, দুইটা হচ্ছে ঠিক অপোজিট অ্যান্ড ইকুয়াল। মানে এই রাইট সাইডের সব পয়েন্টগুলার অ্যাট্রাকটিভ ফোর্স যদি এইটুক হয়। হ্যাঁ বলো। ভাই দুইটা দুই পাশে অ্যাট্রাক্ট করতেছে ঠিক আছে, কিন্তু দুইটা অপোজিট এন্ড ইকুয়াল কিভাবে? এইটা অ্যাকচুয়ালি Opposite বুঝলাম, ইকুয়াল কিভাবে? ইকুয়াল ওইটা ম্যাথমেটিক্যালি দেখাইতে হবে, ঠিক আছে। এইটা এখন একটু তুমি মানে এখন তো আমরা ইনটিউটিভলি দেখতেছি যে লেফট সাইডে হচ্ছে ম্যাস কম, ধরো লেফট সাইডে হচ্ছে ম্যাস হচ্ছে মাত্র 20, বাট ডিস্টেন্স আবার 4, ঠিক আছে। আর রাইট সাইডে ম্যাস অনেক বেশি, দেখো রাইট সাইডে ম্যাস অনেক বেশি, ধরো রাইট সাইডে ম্যাস হচ্ছে তোমার 80, ওকে, রাইট সাইডে ম্যাস হচ্ছে 80, আর রাইট সাইডে ডিস্টেন্স আবার তোমার কত, ধরো অনেক বড় একটা ভ্যালু 64। সো দেখা যাবে এই রাইট সাইডে ম্যাস অনেক বেশি, ঠিক আছে, ম্যাস অনেক বেশি, বাট ডিস্টেন্সটা অনেক বেশি দেখে ফোর্সের ভ্যালু ধরো ম্যাস বেশি হওয়ার জন্য অনেক বড় হওয়ার কথা, ডিস্টেন্সটা বেশি হওয়ার জন্য এটা আবার একটু কমে গেছে। আবার লেফট সাইডে ম্যাস অনেক কম, সো অ্যাট্রাকশন ফোর্সটা অনেক কম হওয়ার কথা, বাট এই ডিস্টেন্সটাও কম দেখে ফোর্সটা আবার একটু বেড়ে গেছে। সো আলটিমেটলি দুইটা ইকুয়াল হবে। এটা আমরা যখন ম্যাথমেটিক্যালি একটা কনক্রিট প্রুফ দেখব তখন এটা ক্লিয়ার হবে। এখন তো জাস্ট আমরা গেস করতেছি, বাট অ্যাকচুয়ালি এটা ম্যাথমেটিক্যালিও এটা প্রুফ করা যায় যে এটা ঠিক ইকুয়াল অ্যান্ড অপোজিট। বাট ফর নাও আমরা একটু এটা বুঝে নেই যে আসলে দুই সাইডেরটা ইকুয়ালি হওয়ার কথা, ওকে। আচ্ছা, সো এটা আবার ড্র করি। সো আমরা তাহলে শেল থিওরেম দিয়ে বুঝলাম যে তিনটা কেস, বাইরে বা সারফেসে হইলে ফর্মুলা ওই পয়েন্ট ম্যাসের জন্য বা বস্তু কণার জন্য, মানে বিন্দু ভরের জন্য যেরকম সেম, আর যদি ভিতরের কোনো পয়েন্টকে নিয়ে চিন্তা করো সেটা হচ্ছে 0। বাট এগুলো সবই কি শেলের জন্য, শেল থিওরেম। এখন আর্থকে তুমি কি চিন্তা করতে পারো, দেখো এখানে আমরা যদি আর্থের জন্য দেখি, এটা আমরা শেল থিওরেমের প্রুফ কিন্তু পরে আবার দেখব, ঠিক আছে। আর শেল থিওরেমের আরও অ্যাপ্লিকেশন আছে। যে আমরা যদি এখন আর্থের জন্য আসি, বা একটা সলিড স্ফিয়ার, আর্থ হচ্ছে কি একটা সলিড স্ফিয়ার, একটা সলিড স্ফিয়ারের জন্য এই ব্যাপারটা কিরকম হবে। সলিড স্ফিয়ার মানে হচ্ছে এই ভিতরেও অ্যাকচুয়ালি ম্যাস আছে। সো এটার জন্য রেজাল্টটা কি হবে এটা আমরা দেখতে চাই। তো অবভিয়াসলি এটাও ম্যাথমেটিক্যালি পরে প্রুফ দেখব, বাট এখন যেহেতু আমরা শেল থিওরেমটা বুঝি সেটা দিয়ে একটু গেস করার ট্রাই করি যে এটা কী হওয়ার কথা। সো আমরা একটু আগে দেখে আসছি যে এইখানে ভিতরে যদি আমি একটা শেল চিন্তা করি, মানে একটা শেল যার কোনো ভিতরে কিছু নাই, জাস্ট একটা আউটার সারফেস আছে। তো এই শেলটার জন্য তুমি যদি অ্যাট্রাকশন ফোর্সটা মেজার করতে চাও, শেল থিওরেম বলে যে তুমি
এই সেন্টার পর্যন্ত মেজার করলেই হবে। আর এই পুরা শেলটার ম্যাস এই জায়গায় চিন্তা করলেই হবে। ধর এটা হচ্ছে আমার ফার্স্ট শেল, সো পুরা শেলটার ম্যাস এখানে একটা পয়েন্ট হিসেবে চিন্তা করো, আর ডিস্টেন্স হচ্ছে এই অবজেক্টটা থেকে এটার সেন্টার পর্যন্ত, দ্যাট ইজ এই সলিড স্ফিয়ারটার রেডিয়াসের সমান। ওকে, আবার সিমিলারলি তুমি যদি আরেকটা শেল চিন্তা করো, এখানে এই আরেকটা শেল, হচ্ছে আরেকটা শেল, এটা হচ্ছে 2 নাম্বার শেল। তার জন্য তুমি তার পুরা ম্যাসটাকে এই জায়গায় চিন্তা করতে পারো, মানে এবার এখানে টোটাল ম্যাস কত হয়েছে, দুইটা শেলের সাম। আর তার জন্য ডিস্টেন্সটা কি হবে, এই অবজেক্টটা থেকে এই সেন্টার পর্যন্ত ডিস্টেন্স, দ্যাট ইজ এই সলিড স্ফিয়ারটার রেডিয়াস। সেরকম একটা সলিড স্ফিয়ার আসলে কি, একটা সলিড স্ফিয়ার আসলে কি অনেকগুলো হলো স্ফিয়ারের কালেকশন না? হ্যাঁ মাহির বলো। ভাই এখানে m2 টা অ্যাডিশন হলো কিভাবে? আমরা তো এখানে দেখো, এখানে তো শেল একটা না, প্রথম শেলের জন্য কাউন্ট করতেছো, পরের শেলের জন্য, তো সব শেলগুলোকে যদি তুমি আস্তে আস্তে পয়েন্ট বানাইতে থাকো, ধরো এই প্রথম শেলটা নিয়ে কাজ শেষ, ওকে তুমি এখানে একটা পয়েন্ট ম্যাচ বানায় রাখছো, দেন এই সেকেন্ড শেলটাকেও তুমি এখানে একটা পয়েন্ট ম্যাচ বানায় ক্যালকুলেট করতেছো, মানে এই জায়গায়। তো এখানে সব শেল একটা সলিড স্ফিয়ারের মধ্যে কি আসলে ইনফাইনাইটলি মেনি শেল আছে, যাদের সবার রেডিয়াস হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট। সব শেলকে যদি তুমি একদম কম্প্রেস করতে করতে এইখানে জমা করতে থাকো, তাহলে এখানে টোটাল ম্যাসটা লাস্টলি কত হবে বলো তো? একটা সলিড স্ফিয়ারের সব শেলকে সেন্টারে কনডেন্স করলা, তাহলে ভিতরে টোটাল ম্যাসটা কত হবে এই জায়গায়, এই পয়েন্ট ম্যাসটা কত হবে বলো তো? ভাই আর্থের ম্যাচের সমান। মানে এই সলিড স্ফিয়ারটার বা আর্থের ম্যাসের সমান, রাইট? মানে তুমি যদি পুরা এই সলিড স্ফিয়ারের যত শেল আছে, এখানে তো অ্যাকচুয়ালি ইনফাইনাইটলি মেনি শেল আছে, সব শেলকে যদি পয়েন্ট ম্যাস বানায় এখানে জমা করতে থাকো, একসময় তোমার কাছে কি থাকবে, আর্থের ম্যাসের সমান একটা পয়েন্ট ম্যাস। ওকে, আর্থের ম্যাসের সমান একটা পয়েন্ট ম্যাস, মানে এখানে একটা পয়েন্ট ম্যাস যার ম্যাস হচ্ছে ঠিক আর্থের ম্যাসের সমান। আর এই অবজেক্টটা থেকে তাহলে ওই অবজেক্ট এই আর্থের সেন্টারের, মানে সবাইকে যেহেতু সেন্টারে ইয়া করছো, কনডেন্স করছো, সো এই ডিস্টেন্সটা কত, আর সো এখানে দুইটার মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্সটা কি হবে, নর্মাল দুইটা পয়েন্ট যদি পয়েন্ট ম্যাচ যদি এরকম থাকে, ফোর্স হচ্ছে এত। সো আর্থের জন্য অ্যাকচুয়ালি ওই পয়েন্ট ম্যাচের ফর্মুলাটাই অ্যাপ্লিকেবল, বাট স্টিল যাদের এগুলো নিয়ে একটু সন্দেহ আছে শেল থিওরেম আসলেই ট্রু কিনা, আমরা এগুলো ম্যাথমেটিক্যালি দেখবো, ঠিক আছে, ইন্টিগ্রেশন দিয়ে, সো ওইটা নিয়ে ইয়ে করার দরকার। বাট ফর নাও আমরা এইটুক জেনে রাখি যে আসলে আর্থের জন্য ফর্মুলাটা এই জিএমএম বাই আর স্কোয়ারই, এই যদি আর্থ হয়, তা যদি আর্থ হয় তাহলে তোমার আর্থের জন্য যে কোনো একটা অবজেক্টের উপর অ্যাট্রাকশন ফোর্স কত, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই সেন্টার থেকে মেজার করতে হয়, মানে ডিস্টেন্স, মানে এই ফর্মুলাতে এই যে তুমি ডিস্টেন্সটা বসাবা সেটা হচ্ছে সেন্টার থেকে ডিস্টেন্স। আর অবজেক্টটা যদি আর্থের সারফেসেই থাকে তখন ফোর্স কত, অবজেক্টটা যদি আর্থের সারফেসেই থাকে তখন ফোর্স হচ্ছে জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার, এখানে স্মল এম হচ্ছে এটার ম্যাস। আর অবজেক্টটা যদি আর্থের সারফেসের বাইরে থাকে তখন আমার ফর্মুলা হচ্ছে এখানে ফোর্স হচ্ছে জি ক্যাপিটাল এম স্মল এম বাই স্মল আর স্কোয়ার। মানে সোজা কথা, তুমি পয়েন্ট ম্যাসের জন্য যে ফর্মুলা অ্যাপ্লাই করতা এইখানে সেই সেম ফর্মুলাই অ্যাপ্লাই করবা, বাট ডিস্টেন্সটা মেজার করবা আর্থের সেন্টার থেকে ওই অবজেক্টটা পর্যন্ত। আর যদি দুইটাই স্ফিয়ার হয়, হ্যাঁ আদনান বলো। হ্যাঁ, অবজেক্ট যদি আর্থের ভিতর থাকে তাহলে ওইটাও কি জিরো হবে? না, এই কেসে জিরো হবে না, আমি ওইটাতেই আসতেছি, ভালো কোশ্চেন করছো। তো এইখানে ধরো দুইটাই যদি স্ফিয়ার হয়, যেমন আর্থোস্ফিয়ার মোনোস্ফিয়ার, তখন তুমি কিভাবে ক্যালকুলেট করবা এদের মধ্যে ফোর্স? এটা ধরো ম্যাস অফ আর্থ, এটা হচ্ছে ম্যাস অফ মুন, তো এই দুটার মধ্যে ফোর্স কত, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স নিতে হবে। মানে অনেকে মনে করে যে আমি মনে হয় এই সারফেস টু সারফেস নেব, না, তোমার এখানে আর্থের সেন্টার থেকে
মুনের সেন্টার কত দূরে আছে সেইটাই হচ্ছে তোমার ডিস্টেন্স। ওকে, সো ফোর্স হবে GME/mm ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন এই যে আদনান যে কোশ্চেনটা করলো যে শেল থিওরেমে যেরকম দেখছিলাম একটা শেলের ভিতরে কোনো একটা পয়েন্টে ফোর্স হচ্ছে 0, তার আর্থের ভিতরেও কি 0? আমরা একটু চিন্তা করি যে এটা ফার্স্ট একটু ডে টু ডে লাইফের সাথে মিলাই, এটা কি 0 কিনা। আমরা যদি মাটির নিচে ঢুকি ওইখানে কি আমাদের ওয়েট 0 হয়? না, অবভিয়াসলি না। সো এখানে 0 না। সো আমি এটা কিভাবে ওই শেল থিওরেম দিয়ে এক্সপ্লেন করব? শেল থিওরেমে তো দেখছো এটা 0 হয়। কথা হচ্ছে এইখানেও ওই সেম লজিকে তুমি এটাকে, এটা যে নন জিরো সেটা বুঝতে পারবা। দেখো এই হচ্ছে আর্থ। ওকে, সো আমি বলতেছি আর্থের ভিতরে, ধরো তুমি আর্থের মাটি খুঁড়ে এখানে নিচে নামছো, এখানে একটা অবজেক্ট রাখছো, ঠিক আছে? এই অবজেক্টটার উপর ফোর্স কত এটা তুমি জানতে চাও। তো তুমি এটাকে এক কাজ করো, আর্থকে দুইটা পার্টিশন করো। কিভাবে? আমি এই জায়গায় এরকম একটা স্ফিয়ার ড্র করলাম, একটা ইমাজিনারি স্ফিয়ার চিন্তা করলাম। এখন একটু দেখো এই যে ইমাজিনারি স্ফিয়ারটা বা এই যে ইমাজিনারি যে বাউন্ডারিটা, এইটার বাইরে যারা আছে, এটার বাইরে যে শেলগুলো আছে তাদের জন্য এই অবজেক্টটা কি ভিতরে নাকি বাইরে বলো তো? যেমন এখানে একটা আরবিট্রারি একটা শেল আমি চিন্তা করলাম, তাহলে এই বাইরের শেলটা কি এই অবজেক্টটাকে অ্যাট্রাক্ট করবে বলো তো? এটা কি অ্যাট্রাক্ট করবে? করার কথা না তো ভাইয়া। 0 হবে, তাই না? মানে একটু আগেই তো দেখছি যে একটা শেলের ভিতরে থাকলে ওইটা 0 হয়। এই শেলটা, এই যে এই আরেকটা শেল ড্র করলাম, এটা অ্যাট্রাক্ট করবে না। সো এই যে বাউন্ডারিটা আমি চিন্তা করলাম, মানে মোট কথা হচ্ছে ওই অবজেক্টটার নিচের যে মাটিগুলো আছে, সরি ওই অবজেক্টটার উপরে যে মাটিগুলো আছে, মানে ওই ইমাজিনারি বাউন্ডারিটার উপরে যে মাটিগুলো আছে তারা ওকে মোটেও অ্যাট্রাক্ট করবে না, 0 হবে। এইখানে ওইটা মানে শেল থিওরেম যা বলে সেটাই। আর এই বাউন্ডারির ভিতরের যে শেলগুলো আছে তাদের জন্য দেখো তো এই অবজেক্টটা কি এখন আর তার ভিতরে পড়ছে না, তাহলে ও তো ওকে নর্মালি অ্যাট্রাক্ট করবে, তাই না? আবার এখানে আরেকটা শেল চিন্তা করো, এই শেলটাও কি, যে এখানে একটা শেল চিন্তা করো, এই শেলটাও এই অবজেক্টটাকে নর্মালি অ্যাট্রাক্ট করবে, কারণ এই শেলটার জন্য এই অবজেক্টটা হচ্ছে তার বাইরের একটা অবজেক্ট। আমরা তো দেখে আসছি শেল থিওরেমে যে বাইরের অবজেক্টকেও হচ্ছে নর্মালি অ্যাট্রাক্ট করে, তাই না? তো এর জন্যই আমরা কিন্তু মাটির নিচে গেলে ওয়েটলেস হই না। ওকে, একদম সেন্টারে গেলে ওয়েটলেস হবা, বাট একটু নিচে গেলে স্টিল কিছুটা ওয়েট থাকবে। আর সেই ওয়েটের কন্ট্রিবিউট করতেছে কারা, মানে তোমাকে টানতেছে অ্যাকচুয়ালি কারা? তোমার পায়ের তলার মাটি, বা তুমি যেখানে দাঁড়াইছো ওইখানে যদি একটা ইমাজিনারি বাউন্ডারি চিন্তা করো, এইটুক তোমাকে টানতেছে, বাট এই বাইরের টুক তোমাকে আর টানতেছে না। সো এইটুক, এইখান থেকে আমরা কিন্তু একটা আইডিয়া পাচ্ছি যে মাটির নিচে গেলে জি এর ভ্যালু কমার কথা, কারণ এখানে অ্যাট্রাকশন তো কমে গেছে, এই বাইরের এরা তো আমাকে আর টানতেছে না। ওকে।